দেন হচ্ছে আমরা শুরু করব হচ্ছে অ্যালভিওলাসের গঠন দিয়ে। তো অ্যালভিওলাসের গঠন তো তুমি ফার্স্টে এখানে দেখে বুঝছো। এখন এই জিনিসটা আমরা আরও ভেঙে ফেলবো, আরও ভেঙে এটা ডিপে যাবো যে এটার মধ্যে অ্যাকচুয়ালি কী কী জিনিসপাতি দিয়ে এটা তৈরি আর এটা কিভাবে কাজ করে। তো এখান থেকে ধরো এই একটা গোল বেলুনরে তুমি হইতেছে বাইরে বের করে নিয়ে আসলা। তো আমার কাছে এই গোল বেলুনটা আছে, মানে একটা অ্যালভিওলাস আছে, ঠিক আছে, একটা গোল বেলুন বা একটা অ্যালভিওলাস আমার কাছে আছে। তো এটা ধরো সেই গোল বেলুন, আমার দুই হাত মিলে হইতেছে গোল বেলুনটা তৈরি হয়েছে। কলমটা রাখি, এটা হচ্ছে আমার গোল বেলুনটা তৈরি হয়েছে, ঠিক আছে। এখন এই জিনিসটা তুমি হইতেছে ধরো মাঝ বরাবর কেটে ফেললা, যে কোনো একটা বলকে তুমি মাঝ বরাবর কেটে ফেললা, এই বরাবর কেটে ফেললা। কেটে ফেলার পরে আমি হইতেছে বাইরে থেকে যে অংশটা দেখতে পাবো এরকম একটা ছবি দেখতে পাবো, তাই না? এখানে হইতেছে প্রাচীরের মধ্যে কি কি আছে ওইটা দেখতে পাবো, ভিতরে কি আছে এটা দেখতে পাবো। ওই ছবিটা হইতেছে এইটা, এই ছবিটা হইতেছে একটা অ্যালভিওলাস রে আমরা যখন কাটছি, কেটে ওর পাশ থেকে যখন দেখতেছি তখন হচ্ছে ওই জিনিসটা দেখতেছি। এইটা হচ্ছে তার প্রাচীর, এইটা তার প্রাচীর। আর আশেপাশে এগুলো হইতেছে এক একটা অ্যালভিওলাই, ঠিক আছে। এটাও অ্যালভিওলাই, এটা আরেকটা অ্যালভিওলাই, এটাও একটা অ্যালভিওলাই, ঠিক আছে। এরকম অনেকগুলো অ্যালভিওলাই আছে। যাই হোক, এখন হচ্ছে আমরা একটা অ্যালভিওলাসের গঠন দেখবো। এটা হচ্ছে একটা ফেমাস সিকিউ টপিক, এই চ্যাপ্টারে অনেকবারই আসছে। তো এই জিনিসটা একটু ভালো মতন বুঝবা। তো অ্যালভিওলাস যে জিনিসটা আছে এটার মধ্যে মূলত দুই ধরনের কোষ থাকে। দুই ধরনের কোষ কি কি? একটা হচ্ছে টাইপ 1 সেল, টাইপ 1 সেল বা টাইপ 1 কোষ, আরেকটা হচ্ছে টাইপ 2 সেল বা টাইপ 2 কোষ। তো টাইপ 1 সেল যেগুলো আছে এগুলো হইতেছে তোমার এই অ্যালভিওলাসের 90 থেকে 95% কম্পোজিশন করে, মানে 90 থেকে 95% এই টাইপ 1 সেল তৈরি করে অ্যালভিওলাসের। বাকি 5% তৈরি করে এই টাইপ 2 সেল। তো এই টাইপ 1 সেল যেগুলো আছে এগুলোকে বলি হইতেছে আমরা স্কোয়ামাস সেল। কি বলি এটাকে? স্কোয়ামাস সেল, স্কোয়ামাস কোষ। এটাকে অ্যাকচুয়ালি আমরা বলি স্কোয়ামাস এপিথেলিয়াম, তাইলে বেটার হয়। এপিথেলিয়াম মানে কি? এপিথেলিয়াম মানে হইতেছে আবরণী, যে এই জিনিসটা কোনো কিছুকে ঢেকে রেখেছে। তো এই স্কোয়ামাস এপিথেলিয়াম বলার কারণ হইতেছে এই যে আবরণ, এই আবরণের মধ্যে যে কোষগুলো আছে এগুলো হচ্ছে স্কোয়ামাস আকৃতির। স্কোয়ামাস মানে কি? স্কোয়ামাস মানে হলো মাছের আঁশ, ঠিক আছে, মাছের আঁশ। মাছের আঁশ মানে মাছের আঁশ মানে মাছের গায়ে যা লেগে থাকে, বাট এটার হচ্ছে স্পেশালিটি কি? এটা হচ্ছে খুব পাতলা হয়। তুমি মাছের আঁশ তো দেখছোই। তো মাছের আঁশ কেমন হয়? অনেক পাতলা হয় না, অনেক ফ্ল্যাট হয়। তো এটা অনেক পাতলা হয়, এটা পুরুত্ব অনেক কম। এখন পাতলা হইলে এখানে লাভ কি হয়? এখানে অ্যালভিওলাসের মধ্যে আমরা একটু আগে দেখছিলাম কি, এখানে চারিদিক দিয়ে রক্তনালী আছে, তাই না? তো রক্তনালী দিয়ে কি হয়? রক্তনালী দিয়ে এখানে গ্যাসের আদান প্রদান হয়। তো এই জিনিসটা যত পাতলা হবে তত ভালো গ্যাসের আদান প্রদান হইতে পারবে, যত পুরু হবে তত আদান প্রদান কম হবে। তো আদান প্রদান বাড়ানোর জন্য এখানে স্কোয়ামাস টাইপের এপিথেলিয়াম থাকে বা মাছের আঁশের মতো পাতলা কোষ দিয়ে এই অ্যালভিওলাস তৈরি হয়। তো এর ফলে কি হয়? এখানে ধরো বাতাস আছে, এই গ্যাসটা ইজিলি এখানে যে রক্তনালী আছে রক্তনালীর মধ্যে চলে যেতে পারে, ঠিক আছে। রক্তনালী অ্যাকচুয়ালি ওইখানে নেই, ওই পাশে তো অ্যালভিওলাসের মধ্যে দিয়ে দিচ্ছে, এই যে এখানে রক্তনালী আছে, ঠিক আছে। এই রক্তনালীর মধ্যে এটা ইজিলি চলে যেতে পারে। তো পাতলা হওয়ার কারণ একটাই, যাতে ব্যাপন বা আদান প্রদান ভালো হয়। তাই জন্য এখানে কি থাকে? স্কোয়ামাস এপিথেলিয়াম থাকে, ঠিক আছে। এখানে স্কোয়ামাস এপিথেলিয়ামগুলো কই আছে দেখো। এটা তোমরা যখন আঁকতে যাও অনেকে খেয়াল করো নি, এই যে এগুলো হইতেছে স্কোয়ামাস এপিথেলিয়াম, এগুলো হইতেছে এক দেখো চ্যাপ্টা, আর এইটা হচ্ছে তার নিউক্লিয়াস। এখানেও একটা আছে, এই যে, এই যে, ঠিক আছে। এর সাথে দেখো এরা হচ্ছে চারিদিকে তৈরি করতেছে প্রাচীর। এর সাথে দেখো এখানে এসে একজন অ্যাটিপিক্যাল বস্তু এসে বসে গেছে। বললাম না এখানে হচ্ছে 90 থেকে 95% হচ্ছে স্কোয়ামাস এপিথেলিয়াম, বাকি 5%-এর মতো বা 10%-এর মতো তোমার সারফেক্টেন্ট সিক্রেটিং সেল বা সারফেক্টেন্ট নিঃসরণকারী কোষ থাকে, যেটাকে বলি হচ্ছে আমরা টাইপ 2 সেল। তো এইখানে যিনি আছেন ইনি হচ্ছে সারফেক্টেন্ট নিঃসরণকারী কোষ। তো এনার নামটা আগে লিখে নিই। টাইপ 2 সেল যেটা ছিল এটা কি বলতেছি আমরা? সারফেক্টেন্ট নিঃসরণকারী কোষ। তো এনার বৈশিষ্ট্য কি? ইনি হচ্ছে সারফেক্টেন্ট নামে, সারফেক্টেন্ট বানানটা একটু দেখে নিও। সারফেক্টেন্ট কি লিখছি? আচ্ছা এখানে ফেক লিখছি, এটা ফেক হবে। যাই হোক, এই জিনিসটা একটু খেয়াল করে নিও। ইংলিশ দিয়ে লিখে দিই এটা, সারফেক্টেন্ট নিঃসরণকারী কোষ।
তো সারফেক্টেন্ট হইতেছে ডিটারজেন্টের মতো একটা বস্তু। কিসের মতো? ডিটারজেন্ট লাইক সাবস্টেন্স। তো ডিটারজেন্ট করে কি? এটা হচ্ছে তরল পদার্থের সারফেস টেনশন কমায় দেয়। কি কমায়? তরল পদার্থের সারফেস টেনশন কমায় দেয়। সারফেস টেনশন তোমরা তো ফিজিক্সে পড়ছো, আশা করি মনে নাই, তাই এই জন্য একবার বলি, এটা কি করে? সারফেস টেনশন কমায় দেয়। তো সারফেস টেনশন অ্যাকচুয়ালি কী ছিল? ওই তরল পদার্থের অণুগুলা যে শক্তি দিয়ে একটার সাথে আরেকটা যুক্ত থাকে বা একটার সাথে আরেকটা যুক্ত থাকার যে টেন্ডেন্সি, এটাকে বলি হচ্ছে আমরা সারফেস টেনশন। তো আলটিমেটলি তুমি যদি সারফেস টেনশন কোনো একটা তরল পদার্থের কমায় দাও, তাহলে ওই তরল পদার্থের যে অণুগুলো ছিল ওদের নিজেদের মধ্যে যুক্ত থাকার যে টেন্ডেন্সি, যে প্রবণতা, এটা কমে যাবে, তাই না? এখন যুক্ত থাকার টেন্ডেন্সি কমে গেলে কি হবে? এখানে তরল পদার্থ জমে থাকার যে প্রবণতা, এটা কমে যাবে। তাইলে এখানে তরল পদার্থ অ্যাকুমুলেশন বা তরল পদার্থ জমা হওয়ার যে প্রবণতা, এটা থাকবে না। তাইলে কি হবে? তোমার এই অ্যালভিওলাসের মধ্যে তরল পদার্থ জমা হইতে পারবে না। এখন তরল পদার্থ জমা না হইলে এখানে অ্যাকচুয়ালি ঠিকমতো তোমার শ্বসন প্রক্রিয়া চলতে থাকবে। এখন যদি তরল পদার্থ জমা হয় তাহলে কি হবে? এখানে এই ছবিটার মধ্যে আসো, এখানে দেখো একটা রক্তনালী আছে, রক্তনালী এটাকে ঘিরে রাখছে, আর চারিদিকে হইতেছে তোমার কোষিক জালিকা, এর ভিতরে আছে কি? অ্যালভিওলাস। তো এই অ্যালভিওলাসটাকে যদি আমরা এইভাবে কল্পনা করি, ধরো পরের পৃষ্ঠায় যাই, এটা হচ্ছে অ্যালভিওলাস, এর চারিদিক থেকে হচ্ছে এগুলো আছে রক্তনালী। তো এর মধ্যে রক্তনালী হচ্ছে এই বরাবর নিয়ে আসি, তো এর মধ্যে ধরো এখানে তরল পদার্থ জমে আছে, আর এখান দিয়ে এই বরাবর বাতাস আসতেছে, এই বরাবর এখানে হচ্ছে অক্সিজেন আসতেছে। এখন অক্সিজেন এই বরাবর তো ঢুকতে চাবে রক্তনালীর মধ্যে, বাট ঢুকতে কি পারবে? পারবে না। ঢুকতে পারবে এদিক দিয়ে, এদিক দিয়ে হইতেছে কোনো প্রতিবন্ধকতা নাই। তো অ্যালভিওলাসের মধ্যে যদি পানি জমতে থাকে তাইলে কি হবে? এটা হইতেছে শ্বসন প্রক্রিয়া চালাইতে পারবে না, তাইলে গ্যাসের আদান প্রদান হইতে পারবে না, বা তুমি যে বাইরে থেকে বাতাস নিতেছো ফুসফুসে, ওই বাতাসটা তোমার রক্তের মধ্যে মিশতে পারবে না। তো আলটিমেটলি অক্সিজেন নিয়ে লাভ হইতেছে না, এরকম একটা সিচুয়েশন হয়ে যাবে। তো আলটিমেটলি এই পানি জমা বন্ধ করে হইতেছে কি? সারফেক্টেন্ট নিঃসরণকারী কোষ। তো আলটিমেটলি তোমার সারফেক্টেন্ট নিঃসরণকারী কোষ যদি কাজ করা বন্ধ করে দেয়, তাহলে কি হবে? তোমার সারফেক্টেন্ট বা এই ডিটারজেন্টের মতো বস্তু, এটা নিঃসরণ বন্ধ হয়ে যাবে। এখন এটা বন্ধ হয়ে গেলে কি হবে? এই তরল পদার্থের সারফেস টেনশন কমানোর জন্য তো আর কেউ থাকলো না, তাহলে কি হবে? তরল পদার্থের সারফেস টেনশন বেড়ে যাবে এবং এখানে তরল পদার্থ জমতে থাকবে, এবং তরল পদার্থ জমতে গেলে কি হবে? এখানে তোমার শ্বসন প্রক্রিয়া বিঘ্ন ঘটবে এবং হবে না। ঠিক আছে, এরকম কন্ডিশন আমরা দেখিয়ে দিচ্ছি নিউমোনিয়া। করোনার মধ্যেও আমরা সেম এই নিউমোনিয়া দেখতাম, এখানে তরল পদার্থ জমতো, ফলে শ্বসন প্রক্রিয়া হইতো না, রোগীর অক্সিজেন লেভেল কমে যেত, অক্সিজেন দেহের মধ্যে ঢুকতো না, এর ফলে অক্সিজেনের অভাবে রোগী মারা যেত। ঠিক আছে, এটা নিউমোনিয়ার ক্ষেত্রেও হয়ে থাকে। তো সারফেক্টেন্ট নিঃসরণকারী কোষ খুবই গুরুত্বপূর্ণ একটা কোষ, এটা আমাদের বেঁচে থাকার জন্য খুবই জরুরি। এখন এটার উপর বেস করে একটা এমসিকিউ তোমাদের জানতে হয় যে 23 সপ্তাহ আর 24 সপ্তাহ, এটা নিয়ে অবশ্যই এটার মধ্যে ক্যাচাল আছে। যাই হোক, এখানে কথা হইল কি, এই সারফেক্টেন্ট নিঃসরণকারী কোষ সারফেক্টেন্ট নিঃসরণ করে 23 সপ্তাহ বয়স থেকে। কত সপ্তাহ বয়স থেকে? 23 সপ্তাহ বয়স থেকে। আমি তোমাদের মেডিকেলের ইনফরমেশান বলতেছি, কারণ এই 23 সপ্তাহ আজমল স্যারের বইয়ে আগে লেখা ছিল, দেন হইতেছে এটা চেঞ্জ করে 20 থেকে 24 সপ্তাহ এরকম নিয়ে আসছিল, তারপরে আরেকবার মনে হয় চেঞ্জ করছে, এরপরে আবার কই যাবে এটা জানি না। আমি মেডিকেল ইনফরমেশান দিয়ে রাখতেছি, তোমরা এখন যে স্টেজে ভিডিও দেখতেছো, তোমাদের আজমল স্যারের বইয়ে যে ইনফরমেশান বা যে ডেটা দিয়ে আছে ওইটাই তোমরা এখন পড়ে নিবা পরীক্ষার জন্য। ঠিক আছে, আমি আপাতত 23 সপ্তাহ লিখতেছি, তোমরা ধরে নাও X সপ্তাহ, এটা তুমি বই থেকে পড়বা। আচ্ছা, এখন তোমার কাছে কোন এডিশনের বই আছে এটার উপর ভ্যারি করবে। লেটেস্ট এডিশনের বই তো ধরো তোমরা পড়তেছো না, এখন ওইটার মধ্যে কি আছে ওইটা একটু দেখে নেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, আচ্ছা, 23 সপ্তাহ বয়স থেকে কি হয়? সারফেক্টেন্ট নিঃসরণকারী কোষ সারফেক্টেন্ট নিঃসরণ শুরু করে। সারফেক্টেন্ট নিঃসরণ শুরু হয়। তো সারফেক্টেন্ট নিঃসরণ শুরু হইলে কি হয়? তখন ওই বাচ্চাটাকে বা ওই ভ্রূণটাকে একটা স্বাধীন অস্তিত্বের অধিকারী ধরা হয়, মানে ওইটা একটা মানুষের হিসেবে ধরা হয়। তো তুমি ওই শেষে অনেক কিছু নাম শুনছো অ্যাবর্শন টাইপ, তাই না? ওই যে বাচ্চা মেরে ফেলে, মানে আনএক্সপেক্টেড প্রেগনেন্সির ক্ষেত্রে বাচ্চাকে মেরে ফেলে অ্যাবর্শনের মাধ্যমে। তো ওই জিনিসটা তুমি যদি এই 23 সপ্তাহের পরে করে থাকো তাইলে ওইটা হইতেছে একটা ক্রাইম। ঠিক আছে, তো 23 সপ্তাহের পরে বা সারফেক্টেন্ট নিঃসরণকারী কোষগুলো সারফেক্টেন্ট নিঃসরণ শুরু করার পরে ওই ভ্রূণটাকে একটা স্বাধীন অস্তিত্বের অধিকারী ধরা হয়। তো এখানে দুই টাইপের কোষ ছিল, দুই টাইপের কোষ আমরা পড়ে ফেলছি।
এই স্ট্রাকচারটা তোমরা দেখছো, বুঝছো, এই জিনিসটা একবার এঁকে ফেলবা তোমরা। এটা হচ্ছে তোমাদের সিকিউর জন্য লাগবে। গাইড বইয়ে এটার ছবি সাধারণত দেয় না, তোমরা এটা বই থেকে দিবা। যে কোনো সিকিউতে তোমরা চেষ্টা করবা ছবি দেওয়ার ক্ষেত্রে। তুমি গড়ে ধরো হইতেছে একটা জাতা মাতা মোটামুটি কিছু লিখে দিয়ে আসলা, তুমি সিকিউতে গতে 2 দিতে পারে তোমার হইতেছে মোটামুটি যদি লেখা ঠিকঠাক থাকে। এখন এবার তো তোমরা বুঝতেছো এই দেশে এরকম ক্রাইসিস মোমেন্ট চলতেছে, তোমাদের এইচএসসি পরীক্ষার মধ্যে মানে ভালোই ঝামেলা হইতে পারে, একটা কড়াকড়ি হওয়ার সম্ভাবনা আছে। তো আলটিমেটলি খাতার মার্ক একটা বড় বিষয় এখন। তো আলটিমেটলি যত ভালো করে তুমি রিপ্রেজেন্ট করতে পারবা খাতায়, তত বেশি মার্ক পাওয়ার তোমার গ্যারেন্টি থাকবে। তো আলটিমেটলি তুমি যে ছবিগুলোতে ছবি দিতে পারো, ঠিক আছে, যে কোয়েশ্চেনগুলোতে ছবি দিতে পারো সবগুলোতে ছবি দেওয়ার চেষ্টা করবা, ঠিক আছে। এই ছবি তো এই জন্য একবার প্র্যাকটিস করে নিবা। আর এখানে আছে কি, এগুলো একবার দেখাই দিই। এখানে হচ্ছে কৌশিক জালিকা আছে, সরি কৌশিক নালিকা আছে বা কৌশিক জালিকা আছে, ওইটার মধ্যে রক্ত আসতেছে এখানে। ওই রক্ত ভিতর থেকে যে গ্যাস আছে ওইটা এখানে আদান প্রদান হইতেছে। দেন হচ্ছে এখানে কিছু ডাব্লিউবিসি আছে, এখানে ম্যাক্রোফেজ দেখতেছো, এখানে ডাব্লিউবিসি দেখতেছো। এরা কি করতেছে, এখানে যদি ভাইরাস বা ব্যাকটেরিয়া চলে আসে এগুলোর এগেনস্টে ফাইট করার জন্য এখানে বসে আছে, মানে এটা এখানে প্রতিরক্ষা দিতেছে, ঠিক আছে। দেন আমাদের অ্যালভিওলাসের গঠন শেষ, একটা ইম্পর্টেন্ট সিকিউর টপিক আমাদের শেষ। তো আমরা এরপরে মুভ অন করি। এখান থেকে কারো বোঝার অসুবিধা হওয়ার কথা না, যদি সমস্যা হয়